আমাদের এখানে বেশ জাঁকিয়ে শীত পড়েছে, তাই চলে এলাম ঠান্ডা ঠান্ডা শীতের মধ্যে তোমাদের কাছে একটি চাদর গায়ে দিয়ে ভিডিও করতে। অনেকেই খুব চিন্তায় আছো, অনেকেই মেসেজ করেছে, আন্টি কি হয়েছে, দিদি কি হয়েছে, ভিডিও দিচ্ছ না কেন। অনেকে ব্যাকুল হয়ে আবার ফোন করেছে, অনেকে আবার পাগলের মতো মেসেঞ্জারে অ্যাড হয়ে কল করছে। আমার না বেশ ভালো লাগছিল। কদিন রেস্ট নিলাম শারীরিক অবস্থা এবং পারিবারিক সমস্যার জন্য। চিন্তা করো না, আমি ভালো আছি। তোমাদের ভালোবাসা এতটা গভীর আমার জন্য আমি বুঝতে পারতাম না যদি কদিন ভিডিওটা স্কিপ না করতাম। সত্যি আমি অবাক হলাম। আমার কাছের মানুষ যারা রোজ আমাকে দেখছে, আমি তো কদিন বাড়ি থেকে বেরোচ্ছি না, তারা হঠাৎ করে দেখা হলে বলছে না যে কী হয়েছিল, কারণ তারা বুঝতেই পারেনি আমি বাড়ি থেকে বেরোইনি। কিন্তু যারা আমার ইউটিউবের ভিউয়ার্স, তারা নিয়মিত ভিডিও পাচ্ছে না বলে আমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। কোথাও একটু কোনো জায়গা থেকে যদি খবর পাওয়া যায়। যাই হোক, তোমাদের আর কষ্ট দেব না। আজকের পর থেকে নিয়মিত ভিডিও আসবে, তবে দুটো দিতে পারবো কিনা জানি না, কারণ এই নভেম্বর ডিসেম্বর মাসটা আমার প্রচণ্ড কাজের চাপ। তোমরা এর আগেও শুনেছ আমার যিনি আমার যে এক্সটেনশন অফিসার তিনি বদলি হয়ে গেছেন, সেই জায়গায় কোনো লোক আপাতত নেই, কতদিনে আসবে সেটাও ঠিক নেই। একজন চার্জে আছেন, কিন্তু তার নিজের ডিপার্টমেন্টে হাজারো কাজ। তিনি বলেন আমি আছি, আপনি কাজ করুন, কোনো প্রবলেম হলে তো আমি আছি। সই স্বাক্ষর করা, কিন্তু রিপোর্ট যা করার আমাকে করতে হচ্ছে। পড়ে গেছিলাম, হাঁটুতে চোট লেগেছিল, বর্তমানে ভালো আছে। হাঁটুতে কোনো ক্র্যাক কিংবা কোনো রকম আঘাত আমার লাগেনি। এক্স-রে রিপোর্টে যেটা ধরা গেছে আমার তো আর্থারাইটিস আছে, সেটা একটু বেড়েছে, কারণ আমি দীর্ঘদিন অবহেলা করে ক্যালসিয়াম ট্যাবলেট খাইনি এবং গরম স্যাকটা নিইনি। তা যাই হোক, মানুষ বিপদে পড়লে তবেই তার বুদ্ধি আসে। এখন থেকে কথা দিলাম শরীরের দিকে বেশি করে নজর দেব, তাতে আমার ভিডিও একটা করে আসুক না, কোনো অসুবিধা নেই। কাজকর্মের ফাঁকে সময় পেলে তোমাদের ভিডিও দেব, না হলে লাইভ করে তোমাদের সঙ্গে আসার চেষ্টা করব, তোমাদের কাছাকাছি, কিন্তু স্কিপ করব না। তা চলো, আজকে অনেক দিন পরে ইউটিউবের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। আমি বিশ্বাস করো কারোর ভিডিও আমি দেখিনি, কারণ ওই ভিডিও দেখলেই কন্টেন্ট পাবো, কন্টেন্ট পেলেই ভিডিও করতে ইচ্ছা করবে, মন খারাপ লাগবে ভিডিও করতে পারছি না। দেখলাম অনেক তো টাকা ইনকাম হয়েছে, অনেকে কিছুটা নামও কিনেছি, সবার সঙ্গে পরিচয়। চলো চোখ বন্ধ করে কটা দিন নিজেকে দেখি, নিজের পরিবারকে সময় দিই, নিজের পারিবারিক সমস্যাগুলো মিটাই, ট্রিটমেন্ট করি, ডাক্তার দেখাই, ওষুধ খাই, নিজের যত্ন করি। এইটুকু সময় আমি নিলাম তোমাদের কাছ থেকে। তবে নিয়মিত একই টাইমে আমি ভিডিও দিতে পারবো না। এখনও এই ডিসেম্বর মাসটা আমার একটু প্রবলেমে যাবে। জানুয়ারি মাস থেকে চেষ্টা করব দিনে দুটো করে আগের মতো ভিডিও দেওয়ার। আশা করি পারবো। যদি কন্টেন্ট, তবে আমি আর আগের মতো জোরালোভাবে কন্ট্রোভার্সি করতে পারবো কি না সন্দেহ আছে, কারণ জানি না কি হয়েছে, আমার কন্ট্রোভার্সি করতে ভাল লাগছে না। বিশ্বাস করো তোমরা। কি করব ভাবছি, ব্লগিং করব নাকি কন্ট্রোভার্সিটাই একটু অন্য ওয়েতে নিয়ে যাব, সেটাই ভাবছি। যে কটা মানুষ দেখবে দেখবে, না দেখবে না দেখবে, সবাইকে নিয়েই কথা বলবো, কন্টেন্ট নেব, কিন্তু জোরালো সেই ধারালো সেই তীক্ষ্ণভাবে আর করতে পারছি না, মন সায় দিচ্ছে না। যাই হোক, তবে একেবারে তো ছাড়তে পারবো না, কারণ তোমরা আমার কন্ট্রোভার্সি দেখে আমাকে ভালোবেসে আমার চ্যানেলে এসেছো। এখন যদি আমি টোটালি কন্ট্রোভার্সি বন্ধ করে দিয়ে ব্লগ দেখাই, ভালো লাগবে না তোমাদের। ভালো লাগবে কি লাগবে না। কিছু মানুষ আছে আমি যা করি সেটাই দেখবে, পাগলের মতো ভালোবাসা, বলে তুমি যা করো আমরা তাই দেখব। যাই হোক, যা দেখা যাবে পরে কি হয়।
শীতের মরশুম এসেছে, পিকনিক তো চলবেই। ডিসেম্বর মাসটা পুরো পিকনিক চলার কথা। দেখা যাক, আমাদের অফিস পিকনিক তো হয় একদম গিয়ে সেই জানুয়ারির শেষে, অনেক সময় ফেব্রুয়ারি ছুঁই ছুঁই করে হয়, একটু গরম পড়ে যায়, মজা আসে না। আর এখন আবাস যোজনার যে ব্যস্ততা চলছে সমস্ত ব্লকগুলোতে, তাতে সরকারি আধিকারিকরা বিশেষ করে পঞ্চায়েত এলাকায় তাদের আর পিকনিক করার মতো টাইম হবে বলে আমার সন্দেহ। তাই এবার আজকে টিনের একটা ভিডিও দেখলাম, চলো কন্ট্রোভার্সি করি একটুখানি, তবে চিড় ফাড় করে আর করব না। এমনিতেই আমি কন্ট্রোভার্সিটা একটু অন্য লাইন দিয়ে করি, কিন্তু তার থেকেও আরও সরলভাবে কন্ট্রোভার্সি করব। তা টিনের একটা ভিডিও দেখলাম, ভিডিওতে ও একা ফ্ল্যাটে আছে, সেটা নাকি কেউ বিশ্বাস করছে না। তাই ও বলছে যে আমি টিকটিকি, আমি আরশোলা, এদের নিয়ে বেশ ভালো আছি। তা এই যে ফ্ল্যাটে তুমি একা আছো, এটা তোমাকে প্রমাণ করাতে হবে কেন? আর কেনই বা তোমাকে লোকে বিশ্বাস করছে না? বেশিরভাগ ভিউয়ার্স তোমাকে বিশ্বাস করছে না যে তুমি ফ্ল্যাটে একা আছো কেন? এর তো পেছনে কোনো কারণ আছে। এই কারণটা না হয় আমি সেকেন্ড অপশন রাখলাম। ফার্স্ট অপশনে বলেছ কেউ নাকি বলেছে টিনের আগের ফ্ল্যাটটা যেমন ছাড়ানো হয়েছে, তেমনি এই ফ্ল্যাটটাও যেন সে থাকতে না পারে। তা আমি তোমাকে এটা নিয়ে, তুমি ভগবানের ওপর তুমি বিচার দিয়েছো, তা আমি তোমাকে একটা কথা বলি, তুমি প্রথম ফ্ল্যাটটা কেন থাকলে, কেন ছাড়লে? কেউ আমাকে ভয় দেবে, কেউ আমাকে চমকাবে, আর আমি আমার বাড়ি ঘর দুয়ার ছেড়ে চলে যেতে হবে? আজকে তুমি ভাড়া নিয়েছো, অর্থদণ্ড গেছে, 11 মাসের ভাড়া, 3 মাসও পুরো থাকুনি, তুমি ওখান থেকে চলে এসছো। দোষ দিচ্ছ কার? ইলেকট্রিকের দোষ দিচ্ছ, বাড়িওয়ালার, তারপরে আবার দোষ দিচ্ছ ভিউয়ার্সদের, কিছু ক্রিয়েটারদের, তারা নাকি তোমাকে ওই ফ্ল্যাট ছাড়তে বাধ্য করেছে। আমি শুনবো কেন? এই যে আমার বাড়িতে আমি আছি, কেউ আমাকে এসে ভয় দেবে, কেউ আমাকে চমকাবে, আর আমি বাড়িটা ছেড়ে দেবো? ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিলে, যদি কিনতে, কেনা ফ্ল্যাট ছেড়ে দিয়ে চলে আসতে? অবাস্তব কিছু আজগুবি যুক্তি আমাদের সামনে দিয়ে তুমি হয়তো ভাবছো আমরা গপ গপ করে সেটা গিলব, না, সেটা হবে না। যুক্তি তর্কর মাঝখানে একটা জায়গায় আসতে হবে যে পাবলিক কেন তোমার ফ্ল্যাটে তোমাকে থাকতে দিতে চাইছে না, কেন চাইছে তুমি এই ফ্ল্যাট ছেড়ে দাও। প্রথম ফ্ল্যাটটাও তুমি ছেড়ে দিয়েছিলে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ভিউয়ার্সদের দোষ দিয়ে। কেন ছেড়েছো? তুমি টাকা দিয়ে ফ্ল্যাট ভাড়া করেছো, সেখানে তুমি থাকবে, অথচ তোমাকে নাকি থাকতে দেওয়া হচ্ছে না কেন? আজকে সেই রাস্তাটা তুমি করে দিয়েছো, তোমার একটা অতীত জীবন ছিল, সাংসারিক জীবন, সেই জীবনে তুমি তোমার স্বামী, পুত্র, শ্বশুর শাশুড়ি নিয়ে দিব্য সংসার করছিলে, 5টা বছর সেখানে তুমি হেসে খেলে কাটিয়ে দিয়েছ। হঠাৎ করে তোমার মনে হয়েছে এদের কাছে আমি আর থাকতে পারছি না, এরা আমাকে অত্যাচার করছে, এরা আমাকে খেতে দিচ্ছে না। খুব বলেছিলে না পটল সাইটিং আর উচ্ছে খেয়ে আমাকে মাছ, মানে আমি যাতে না খাই সেই ব্যবস্থা করেছিল। তুমি তো আজকে নিজেই বললে মাছ তুমি পছন্দ করো না, তুমি মাংস পছন্দ করো। কিষাণুও কিন্তু মাংস খেতে ভালোবাসে, কিন্তু মাছও খায়। কিষাণুর ঠাকুমা তাকে সব খাওয়া শেখাচ্ছে, কিন্তু তোমার মা বাবা তোমাকে সেটা শেখায়নি। তুমি বড় মাছ, কাঁটাওয়ালা মাছ, কাঁটাযুক্ত মাছ খেতে পারো না। নবাব নন্দিনী তুমি, আমরা সব কিছু খেতে পারি, পচা দুর্গন্ধ জিনিস ছাড়া সব কিছু খেতে পারি, কিন্তু কিছু কিছু রেস্ট্রিকশন সবারই থাকে, সেগুলো আমরা মেনে চলি। তা তুমি তোমার জীবনটা খোলা খাতা করে দিয়েছো, কিছু গোপন রাখোনি। তুমি নিজের স্বামী সন্তান ছেড়ে 1 বছর বাইরে আছো, একবারও তুমি ছেলেকে আনার কোনো চেষ্টা করনি।
শেষমেশ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কিন্তু জানা গেল সেটা তোমার ছেলেকে নেওয়ার জন্য তুমি কোনো কেস করনি। তুমি কি করেছো? ছেলেকে দেখার পারমিশন চেয়েছো, অনুমতি চেয়েছো। আর তোমার ভিউয়ার্সরা তোমাকে লিখছে ছেলে কবে আসবে, তুমি বলছো ওয়েট অ্যান্ড সি। এখনো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে যদি টিনের কাছে ছেলে চলে আসে তখন কি হবে। মানে তাদের মনে ক্ষীণ আশা আছে তুমি তোমার ছেলে আনার জন্য দাবি করে কেস করেছো, কিন্তু না, তুমি সেটা করনি। সেই জায়গায় তুমি মিথ্যাচার করেছো, মানুষকে ধোকা দিয়েছো, তোমার ভিউয়ার্সদের তুমি ঠকিয়েছো। তুমি তাদের বোঝাতে বাধ্য করেছো যে তুমি ফোকলাকে ভালোবেসে ঘর ছেড়েছো, সন্দীপ তোমাকে কিছু পোষাতে পারিনি, এটা তোমার বাবাও বলেছে, তুমিও বলেছো, তুমি লোক মারফত এগুলো ওয়াইটিতে ছড়িয়েছো। তাহলে দেখো, আজকে তুমি যদি তোমার সংসার ভদ্রভাবে ছেড়ে আসতে, কার সাধ্য ছিল তোমার দিকে আঙুল তুলে বলার? সবাই তোমার পাশে থাকতো, সিম্প্যাথি তোমাকে দেখাতো, কিন্তু তুমি কি করলে? না, তুমি কন্ট্রোভার্সি ছুড়ে দিলে মানুষের কাছে। সন্দীপ যে কথাটা একদিন বলে তোমার কাছে সরি চাইলো, সেই কথাকে সিলমোহর দিতে তুমি কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমার পরকীয়াকে তুমি সিলমোহর দিলে এবং তার আসল নাম, তার নিবাস সব কিছু জানিয়ে তুমি জানালে মানুষকে। তাহলে মানুষ কেন বলবে না যে ফ্ল্যাটে তুমি একা নেই? যাকে ভর করে, যাকে ভরসা করে তুমি সংসার ছেড়েছ, সে তো তোমার হাত ছাড়েনি না। তুমি পাবলিককে বোঝাচ্ছ তুমি একা আছো। এখন যদি সবাই বলে যে তোমার সঙ্গে ফোকলা থাকে, তুমি কি দিয়ে তাদের আটকাবে, কি দিয়ে মুখ বন্ধ করবে? কারণ তুমিই তো বলেছ যে ওই ফোকলা এমন একটা ব্যক্তি তোমার শারীরিক মানসিক সব চাহিদা পূরণ করতে পারে, যাকে ভালোবেসে যার সঙ্গে তুমি সারাটা জীবন কাটাবে, বাকি জীবনটা কাটাবে। তাহলে এখন যদি তারা ঘুরিয়ে তোমাকে প্রশ্ন করে কোথায় তোমার ফোকলা, কোথায় গেল, তুমি তো নিজে কমিউনিটি পোস্টে লিখেছিলে যে আমার সব কিছুর দায়িত্ব তার। মানুষকে বলার সুযোগ করে দেবে আর মানুষ বলবে না সেটা নিয়ে, এটা তো হয় না। তুমি সুন্দরবনে ঘুরতে গিয়ে বাঘ দেখার নাম করে জঙ্গলে নেমে চারিদিকে ঘুরে বেড়াবে আর বাঘের সামনে পড়লে বাঘ তোমাকে খাবে না, এটা তো হবে না। তুমি তো তখন বলবে আমি ঘুরতে এসেছি, আমি ভ্রমণ করতে এসেছি, বাঘ কেন আমাকে খেলো? তেমনিভাবেই, ঠিক তেমনিভাবেই তুমি এমন কিছু কাজ করে এসেছো না, তোমাকে লোকে বলতে বাধ্য হচ্ছে। কই আর কেউ তো এরকম, আর কাউকে তো এরকম বলছে না। তুমি গেছিলে সন্দীপের কাছ থেকে ডিভোর্স নিয়ে যেতে পারতে। তারপরে তুমি একটা কেন আরো 2-3টে বিয়ে করতে, অন্তত সন্দীপ কিছু বলতো না। আজকে বলছো না যারা আমাকে এরকম করছে তাদের ভগবান উপর থেকে দেখছে। লোকের মন্দ করে যে তার মন্দ করে গোবিন্দ, তাই তো? তার মন্দ গোবিন্দ করে, তা গোবিন্দ তোমার মন্দের বিচার করবে না? তুমি মন্দ করনি, তুমি তোমার দুগ্ধপোষ্য শিশুটাকে, 2.5 বছরের একটা বাচ্চা যে ঘুমের সময় তার মায়ের দুধ লাগে, তাকে ছেড়ে 9 মাস একভাবে থেকে গেছো তোমার বাপের বাড়িতে। ছেড়ে দিলাম, তুমি ফোকলার সঙ্গে তোমার কোনো লেনা দেনা নেই, তুমি একাই তোমার বাপের বাড়ি ছিলে। 9 মাস কি করে থাকলে ছেলেটাকে ছেড়ে? এটা তার প্রতি অন্যায় করা হয়নি? এটা তার প্রতি মন্দ করা হয়নি? তাহলে সেই মন্দের বিচার গোবিন্দ করবে না? তোমাকে নিয়ে দুটো কথা বলে তারা যদি তাদের বিচার যদি গোবিন্দ করে, তাহলে তুমি যেটা করেছো সেটা ক্ষমার অযোগ্য অপরাধ। তুমি তোমার স্বামীকে ঠকিয়েছো, স্বামী জানতে পারেনি তুমি পরকীয়া করছো, সে তোমাকে ভালোবাসছে, অথচ তলায় তলায় তুমি স্বামীর সংসারে বসে পরপুরুষের সঙ্গে পরকীয়া করেছো। সেটা মন্দ কাজ নয়? সেটা বুঝি মন্দ কাজ নয়? তাহলে সেই মন্দের বিচার তোমার গোবিন্দ করবে না? কৃষাণু যখন মা মা বলে কান্না করছিল ঘুম থেকে উঠে,
তখন সে মাকে পায়নি। তুমি তখন বাপের বাড়িতে বসে মজ মস্তি করছিলে। জ্বরে পড়েছিল ছেলেটা, তার বাবা ঠাকুমা জলপটি দিচ্ছে কপালে, আর তুমি তখন ভ্যালেন্টাইন ডে বানাচ্ছ। এটা মন্দ হয়নি? এই মন্দের বিচার গোবিন্দ করবে না? তোমাকে কেন বলছে লোকে, আগে সেটা বলো। তুমি আগে সেটা বলো, সেটা বলছো না। তুমি যে অন্যায় করেছো, তুমি যে পাপ করেছো, তার বিচার ভগবান করবে। শ্বশুর বাড়িতে তুমি থাকতে পারোনি, চলে এসেছো, সেটা কিন্তু কোনো অপরাধ নয়। তারা যদি সত্যি তোমাকে অত্যাচার করে, তোমার শ্বশুর বাড়ি ছেড়ে আসার অধিকার আছে। কিন্তু এই প্রথম দেখলাম কোনো মা তার সন্তানকে ছেড়ে পরকীয়ার নাম করে সংসার ছাড়ে। হ্যাঁ, অনেকেই ছাড়ে তোমার মতো, তারা তোমার মতোই, তারা নরকের কীট, তাদের বলতে লোকে ছাড়ে না। তেমনি তোমাকেও তো শুনতে হবে। সন্দীপ বলেছিল যে ও পরকীয়া করে কারোর সঙ্গে চলে গেছে, কারোর জন্যে বাড়ি ছেড়েছে, সঙ্গে চলে যায়নি, কারোর জন্য বাড়ি ছেড়েছে। তুমি তো একবার বলনি এটা মিথ্যা কথা, তুমি তো সেটাকে মাথা পেতে স্বীকার করে নিয়েছো, হ্যাঁ এটা সত্যি কথা। তুমি ফোকলার টানে বাড়ি থেকে চলে গেছো, তাও সন্তান ফেলে। এর বিচার গোবিন্দ করবে না, তাই না? এর বিচার গোবিন্দ করবে না। এবার আসি তোমার বাবা মায়ের কথা। সন্তানরা ভুল করলে তার ভুল শুধরে দেওয়ার জন্য কে থাকে? গার্জিয়ানরা থাকে। বিয়ের আগে মা বাবা, বিয়ের পরে শ্বশুর শাশুড়ির স্বামী মেরে ধরে নেয়, ভালোবেসে বুঝিয়ে তাকে শাসন করে তাকে আয়ত্তে আনতে হয়। তোমার মা বাবা কি করলো? তোমার মা তোমার অন্যায়টাকে প্রশ্রয় দিল। তুমি বাড়ি ছাড়লে, তোমার মা গয়নাগাটি আনতে সাহায্য করলো। তুমি বাপের বাড়িতে এলে, তোমার মা তোমাকে প্রশ্রয় দিয়ে পরকীয়া করতে সাহায্য করলো। অস্বীকার করতে পারবে? যেদিন ভ্যালেন্টাইন ডেটা বানাতে গেছিলে, সেদিন তোমার মা তোমার চুল বেঁধে খোপায় ফুল গুঁজে দিয়েছিল। সুস্থ স্বাভাবিক কোনো মা পারে তার সন্তান এত বড় একটা অন্যায় করছে, পরকীয়া করছে, বৈধ সংসার স্বামী থাকতে তার সঙ্গে ডিভোর্স না দিয়ে সন্তানকে ফেলে এসে সেই মেয়ে এইভাবে পরকীয়া করছে আর তাকে সাপোর্ট করছে, এই মন্দের বিচার কি গোবিন্দ করবে না? করবে না? না, তোমার বাবা রিকভারি করতে গিয়ে কলসি দিয়ে সন্দীপকে মারতে উদ্যত হলো, তার ক্যামেরা ভেঙে দেওয়ার কথা বলল। এটা মন্দ কথা নয়, তাই না? এটা মন্দ কাজ নয়। মাল রিকভারি করতে গিয়ে বস্তা নিয়ে মা মেয়েতে মিলে খুঁটে খুঁটে ক্যাতাগুলো নিয়ে এলে সন্তানকে একবার নিজের চোখে দেখতে চাইলে না। যেখানে পুলিশ স্মরণ করিয়ে দিচ্ছে আপনার একটা ছেলে আছে না, তখন সন্দীপ বলছে ছেলেটা তো ওর নয়। আর তুমি কি বললে? ছেলেটা কার দেখে নেব। কি দেখালে তুমি? কি দেখালে? 9 মাস পর্যন্ত ছেলেকে একবার দেখতে আসতে পারোনি? মা সন্তানকে দেখতে আসবে কোনো আইন ঠেকাতে পারে? আর 2.5 বছর এক সন্তানকে বাড়ি ফেলে গেলে সেই মা 9 মাস পরে সন্তান দেখতে চাইলে তাকে দেখতে দেওয়া উচিত? তোমার হলে কি করতে? সন্দীপ যদি সেম কাজটা তোমার সঙ্গে করতো, তাহলে তুমি কি করতে? সন্দীপ যেটুকু না করেছে তার 10 গুণ বেশি তুমি লাফাতে। সেই সব মন্দের কোনো বিচার হবে না, তাই না? ওই যে একটা বৌদি সারাদিন কাজ করে তোমাদের বাড়িতে, সকালবেলা ওঠার পর থেকে রাত্রি শুতে দেওয়ার পর্যন্ত সে কাজ করে, আর তুমি ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে ওখানে বসে খাও। ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে তুমি বসে খাও। এগুলো মন্দ কাজ নয়, তাই না? এগুলো মন্দ কাজ নয়। নতুন বউ হানিমুন করতে গেল একা একা তোমাদের সঙ্গে, প্রথম বিয়ের পরে বেরোলো স্বামী ছাড়া একা একা। এটা যদি তুমি করতে তাহলে তোমার মা বাবা কি বলতো? এটা মন্দ কথা নয়? আজকে বাবার বাড়ি থাকতে তুমি একা একটা মেয়ে ফ্ল্যাটে থাকছো, লোকে তো 5 কথা বলবে, কেন থাকছো? বাবার বাড়িতে তো কম জায়গা নয়। মানুষ শ্বশুর বাড়ি থেকে গন্ডগোল করে কোথায় যায়? বাবার বাড়িতে যায়। তুমি বাবার বাড়ি থেকে মার খেয়ে বেরিয়ে এসছিলে,
তোমার দাদা মেরেছিল তোমাকে, দাদার বিয়ে থাকতে পারোনি, কোথায় ছিলে তখন, কার কাছে ছিলে? তার প্রমাণ কিন্তু ফোকলা প্রত্যেক বেশিরভাগ চ্যানেলে গিয়ে বলেছ ও আমার হেফাজতে আছে। তাহলে সেগুলো মন্দ কাজ নয়, তার বিচার গোবিন্দ করবে না। তুমি এখন টিকটিকি, আরশোলা, মশা এদের নিয়ে সংসার করছো, তাছাড়া কে থাকবে তোমার কাছে? তোমার এমনই কপাল, সব থাকতে তুমি এখন আরশোলা, মশা, টিকটিকি এদের নিয়ে তুমি সংসার করছো। তোমার অকাত হচ্ছে এইটা। তুমি এখন কীট পতঙ্গদের নিয়ে সংসার করছো। তুমি এখন কিষাণুর মা হতে পারলে না, কিষাণুকে জন্ম দিয়েও কিষাণুর মা হতে পারলে না, তাকে নিয়ে সংসার করা তোমার ভাগ্যে জুটলো না। তুমি চাইলেই পারতে, কিন্তু পারোনি। তুমি নিজেকে দেখেছো, নিজের সুখটা খুঁজেছো, নিজের স্বাচ্ছন্দ্য খুঁজেছো। যেখানে কিষাণু জ্বরে কিছু খেতে পাচ্ছে না, তুমি বেশ ভালো মন্দ বাবার বাড়িতে বসে জাকিয়ে খাচ্ছ। আজকে তুমি ইউটিউব করে কিছু টাকা ইনকাম করছো, ওয়াইটি করে, তুমি প্রতিষ্ঠিত নয়। আজকে তোমার ভিউ আছে, দিন দিন ভিউ কমবে। তুমি প্রমোশন ভিডিও করে টাকা ইনকাম করছো, পার্মানেন্ট এগুলো নয়। তখন কি করবে? তখন তো আবার বাবার বাড়ি না হয় কারোর ওপরে তোমাকে নির্ভর করতে হবে। একটা বছর তুমি সংসার ছেড়ে এসেছো, এখনো পর্যন্ত নিজের জন্য কিছু করতে পারোনি। হ্যাঁ, কিনেছো, দুটো ফোন কিনেছো, একটা আইফোন কিনেছো, একটা ছোট টেবিল ফ্যান কিনেছো ব্যাটারির, একটা আংটি বানিয়েছো দুটো, অবশ্য ছেলের জন্য একটা রূপোর আংটি। এছাড়া কি করতে পেরেছো? না তুমি জমি দেখিয়েছো, না তুমি গাড়ি দেখিয়েছো, কিছুই না। একটা ফ্ল্যাট নিলে সেখানেও থাকতে পারলে না, লোকের দোষ দিচ্ছ, লোকের দোষ দিচ্ছ। লোকের মন্দ বিচার গোবিন্দর হাতে দিচ্ছ, আর তোমার বিচারের দায়িত্ব কে নেবে? কে নেবে? তোমার বাবা মায়ের বিচারের দায়িত্ব কে নেবে? কিষাণু বড় হয়ে সব হিসাব চুকিয়ে নেবে। চিন্তা করো না। মানুষকে দোষ না দিয়ে নিজেকে শুধরাও, মানুষকে দোষ না দিয়ে নিজেকে শুধরাও। এখনো অনেকটা সময় বাকি আছে জীবনে। এখন যেটা করছো সেটা বুঝতে পারছো না, এর বুঝ তুমি পরে পাবে, পরে পাবে এর বুঝ। তা যাই হোক, তুমি যেটা করবে তার ফিডব্যাক তোমার আসবেই, আসবেই। তুমি ধোয়া তুলসীর পাতা নয় যে লোকের বিচার তুমি করবে। তোমার নিজের বিচার তুমি আগে করো। তুমি মহা অন্যায় করেছো কিষাণুর সঙ্গে, তুমি ধোঁকা দিয়েছো তোমার স্বামীকে, তার বিচার, তার শাস্তি তোমাকে পেতে হবে। কোনো দিন তুমি সঠিকভাবে সংসার করতে পারবা না, কারণ তুমি একটা সংসারে আগুন লাগিয়ে এসেছো। এখনো সময় আছে, নিজেকে পাল্টাও। বারবার ফ্ল্যাট পাল্টাতে হবে না, বারবার মনের মানুষ পাল্টাতে হবে না, বারবার বন্ধু পাল্টাতে হবে না। নিজেকে পাল্টাও, দেখবে দুনিয়াটা রঙিন। দুনিয়াটা রঙিন। রঙিন চশমা পরে দুনিয়া রঙিন দেখো না, নিজের কার্যকলাপ দিয়ে দুনিয়াকে রঙিন করো, নিজের জীবনকে রঙিন করো। স্বামীর সঙ্গে বনিবনা নাই হতে পারে, সব মেয়ের হয় না, সব মেয়ে শ্বশুরবাড়ি সংসার করতে পারে না, আবার ফিরে এসে স্ট্রাগল করে বাঁচে, নিজের পায়ে দাঁড়ায়, না হয় দ্বিতীয় অপশন খুঁজে নিয়ে সে সুখে থাকার চেষ্টা করে। তুমি সেটা পারলে না। তুমি না পেলে এ ঘর, না পেলেও ঘর। এখন তোমার ঘর হচ্ছে টিকটিকি, আরশোলা আর মশা মাছিদের নিয়ে থাকো। এটাই হচ্ছে তোমার জীবনের চরমতম শাস্তি। যাই হোক বন্ধুরা, মশা মাছি নিয়ে যে সংসার করছে করুক, আমাদের যতটুকু বলার আমরা বলবো। তুমি আমাদের ঠেকাতে পারবে না কোনো দিক দিয়ে। ভুল তো আমরা ধরবো। চলো আজকে এইটুকু থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।